Welcome to IMAX, the world's most immersive movie experience. Powered by a combination of the most advanced technology, we'll take you from the edge of your seat to the edge of reality. Enjoy crystal clear images and colors so intense they will take your breath away in specially designed theaters that bring you closer to the movies you love. Huge panoramic screens that allow you to escape into your favorite movie scenes. And immersive sound that will surround you from here, here, and here. We can take you from a pin drop to the thunder of a jet engine. So, sit back and get ready to enjoy an unparalleled movie experience. IMAX. Never compromise. याराना ये तो बता मेरा कौन है तू दीवाना तेरे तेरे बीच है क्या याराना ये तो बता मेरा कौन है तू दीवाना आशिकों को लोग क्यों मदहोश कहते हैं तू बड़ी नादान मेरी जान दिल कुछ जाने ना तू बड़ी नादान मेरी जान तेरा दिल कुछ जाने ना। আজকেও 8:15 লোকালটা চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। অনেকটা দৌড়েও শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। এর পরের ট্রেন প্রায় 1 ঘন্টা পর। এতক্ষণ এই স্টেশনেই বসে অপেক্ষা করতে হবে। কিন্তু এভাবে রোজ রোজ 10টার ক্লাসটা মিস করলে ও যে পিছিয়ে পড়বে। হ্যাঁ, ওর ক্লাসমেটরা যথেষ্ট সাহায্য করে, নোটস দেয়, কিন্তু তাও ক্লাসে উপস্থিত থেকে নিজের নোটসটা বুঝে নেওয়ার মধ্যে অনেক পার্থক্য থাকে। তার উপর বিষয়টা যখন ইতিহাস, তখন ভালো করে বোঝাটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘশ্বাস ফেলে স্টেশনের বেঞ্চটাতেই বসে পড়ল যুথিকা বিশ্বাস। হিস্ট্রি অনার্সে ফার্স্ট ক্লাস পাওয়ার পর বাড়িতে এক প্রকার ছোটখাটো যুদ্ধ জিতে ইউনিভার্সিটিতে MA পার্ট 1-এ অ্যাডমিশন নিয়েছে সদ্য। মধ্যবিত্ত পরিবারের একেবারে ডানা কাটা পরি যাকে বলে, ঠিক তাই যুথিকা। ভগবান বেশ সময় নিয়ে যত্ন করে গড়েছেন এই মেয়েটিকে। এমনকি সদ্য জন্মানো ধপধপে ফর্সা মেয়েটিকে কোলে নিয়েই ডাক্তারবাবুর মুখ থেকে বেরিয়ে পড়ে জুঁই শব্দটি। ব্যাস, ওটি হয়ে যায় যুথিকার ডাকনাম। সময়ের সঙ্গে সঙ্গে রূপের আধিক্য ক্রমশ বেড়েছে, বই কমেনি। তার কোমর ছাপানো কালো চুল, টানা টানা হরিণের মতো চোখ, আর কোমল নরম গোলাপি দুটো ঠোঁট যেন কোনো কারিগরের নিজের হাতে গড়া এক টুকরো শিল্পকর্ম। একবার তার দিকে চোখ পড়লে আরও একবার ঘুরে তাকায় না এমন মানুষ হাতে গোনা যাবে প্রায়। তার উপর স্বভাবটিও ঠিক একই রকম, শান্ত শিষ্ট মিষ্টভাষী। এই মেয়েটির সঙ্গে একবার কথা বললে তুমিও তার প্রেমে পড়তে বাধ্য। কি ভাবছো যে মেয়েটি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তাই মেয়েটির জীবনে কোনো সমস্যা থাকতেই পারে না? আছে আছে, যুথিকার জীবনে হাজারো সমস্যা আছে। নিম্নবিত্ত পরিবারের এমন সুন্দরী একটা মেয়ে খুব একটা গর্বের নয়, বরং খানিকটা ভয়েরই বিষয়। লালসায় চকচক করতে থাকা বেশ কিছু চোখ সর্বদাই
হাত পেতে থাকে তাকে গ্রাস করার জন্য। আর সুযোগও রয়েছে বেশ ভালোই। যুথিকার বাবা কর্মসূত্রে থাকেন বেনারস। সেখানেই একটি কাপড়ের দোকানে কাজ করেন তিনি। বছরে 2-3 বারের বেশি বাড়ি আসতে পারেন না। তার ওপর যুথিকার মা তার জন্মদাত্রী নন। তাতে অবশ্য সমস্যার কিছু থাকার কথা নয়, কিন্তু তার ক্ষেত্রে রয়েছে। আসলে সবাই তো আর কৃষ্ণের মা যশোদা হতে পারেন না। যুথিকার জন্মের একদিন পরেই ওর মা মারা যায়। স্ত্রীর মৃত্যু সহ্য করতে পারেন না অবিনাশবাবু। ছন্ন ছাড়া জীবন যাপন করতে থাকেন, ডুবে যেতে থাকেন নেশায়। অবিনাশবাবুর মা তখনও বেঁচে। তার সম্পূর্ণ রাগ ডিগিয়ে পড়ে যুথিকার উপর। ঠাকুমা যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তাকে নাম ধরে ডাকেননি, হয় অভাগী আর না হলে অপয়া। এই নামেই তিনি ডেকেছেন যুথিকাকে। এসব নামের অর্থ বুঝতে পারত না ছোট্ট যুথিকা। মনে মনে ভাবত এগুলোই বোধহয় তার ঠাকুমার আদরের ডাক। বুঝতে পারছিলেন অবিনাশবাবু এই পরিবেশে মেয়েটা ভেসে যাবে, তাই বাধ্য হয়েই বিয়ে করলেন। ভেবেছিলেন মেয়ের জন্য মা নিয়ে আসবেন, কিন্তু লক্ষ্মী দেবী যুথিকাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিতেই পারেননি। বরং যত দিন যেতে থাকে সংসারের সমস্ত অকল্যাণের দায়ভার তার উপরেই চাপিয়ে দিতে থাকেন তিনি। এমনকি স্বামীর কানেও বিষ মন্ত্র ঢালতে থাকেন। তিনি যে সন্তানের জন্ম দিতে পারেননি তার দায়ও নাকি যুথিকার। ওই অপয়া মেয়ে মানুষের জন্যই আজ তিনি নিঃসন্তান। ক্রমশ অশান্তি যখন চরমে ওঠে তখন এই সংসার থেকে দূরে পালিয়ে যাওয়াটাই একমাত্র স্বস্তি, এই ভেবেই বেনারসের কাজটা করতে রাজি হয়ে যান অবিনাশবাবু। এদিকে একা পড়ে থাকেন লক্ষ্মী দেবী আর যুথিকা। বাপের বাড়ির তেমন জোর না থাকায় শেষ পর্যন্ত এই বাড়িতেই থেকে যান লক্ষ্মী দেবী। আর অনিচ্ছা সত্ত্বেও যুথিকার সঙ্গে একই বাড়িতে বসবাস করতে বাধ্য হন। তবে একদিকে তাতে তার সুবিধেই হয়েছে, উটোটি ভেঙে দুটোটি করতে হয় না তাকে। সংসারের 59 সবটাই বিথিকার ঘাড়ে ফেলে তিনি নিশ্চিন্তে পায়ের উপর পা তুলে দিন কাটান। এই তো যেমন আজকেই তড়িঘড়ি সংসারের কাজ সেরে সবেমাত্র স্নান করে কোনো রকমে দুটো কিছু মুখে দিয়ে কলেজের উদ্দেশ্যে বেরোচ্ছিল যুথিকা। ঠিক তখনই পিছন থেকে লক্ষ্মী দেবী বলে ওঠেন, এই যে কি ব্যাপার বড়লোকের বেটি, সেজেগুজে ব্যবসা করতে বেরিয়ে পড়ছো তাহলে? শব্দগুলো কানে আসতেই সারা শরীরটা যেন জ্বলে গেল যুথিকার। দলা পাকানো কষ্টটা কোনো রকমে গিলে ফেলে উত্তর না করেই বাড়ির বাইরে বেরিয়ে আসছিল ও। আর ঠিক তখনই টান পড়ল ওর ভিজে চুলগুলোয়। যন্ত্রণায় কোকিয়ে উঠল যুথিকা। তবে রে অপয়া মেয়ে ছেলে, আমার কথার উত্তর না দিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে? কতবার বলেছি তোকে আমার চানের জল কল থেকে তুলে দিয়ে তবে তুই বাড়ি থেকে বেরোবি। ভুলে গিয়েছিলাম মা, আসলে এত দেরি হয়ে গিয়েছে, প্রথম ক্লাসটা তো মিস করব, তাই জন্য। লেখাপড়া লেখাপড়া দেখাচ্ছিস আমাকে? বজ্জাত অসভ্য নোংরা মেয়ে, কি ভাবছিস আমি জানি না পড়াশোনার নাম করে শহরে তুই ব্যবসা করতে যাস? কি বলছো মা? এ যে শোনা পাপ, তুমি নিজেও জানো এসব মিথ্যে। মিথ্যে? তাহলে তোর ব্যাগে কালকের ওই 2000 টাকা কোথা থেকে এলো বল? তোর কন্যাগর থেকে ওই টাকা দিয়েছে বল? কি বলছো তুমি? ওটা তোমার স্কলারশিপের টাকা। কলেজে ফিস দেওয়ার পর ওই কটা টাকাই তো আমার হাতে থাকে, ওটা দিয়েই তো আমার যাতায়াত। আরো একটু জোরে টান পড়ে যুথিকার চুলে। আবার মিথ্যে কথা? দাঁড়া, আজ তোরই একদিন কি আমারই একদিন, মেরে আমি তোর মুখ ভেঙে দেব। মুখে মুখে চোপা করা একেবারে গুছিয়ে দেব। তুমি বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলছি না। ঠিক আছে,
তোমার যদি বিশ্বাস না হয় তুমি ব্যাংকের পাসবইটা আপডেট করা আছে দেখো, ওখানেই তো টাকা ঢোকে। কেন বিশ্বাস করো না আমাকে মা? আমি কোনো নোংরা কাজ করি না। সত্যি কথা বলছিস তো? যদি মিথ্যে কথা হয় তাহলে কিন্তু এই বাড়ির বাস উঠিয়ে দেবো আমি। তোমার পায়ে পড়ছি মা, আমি সত্যি বলছি, এই তোমার দিব্যি। এই অপয়া অভাগী, আর তোর একবার ওই মুখে আমার দিব্যি কাটবি না। লজ্জা করে না? ছোটবেলায় মাকে খেয়েছিস, সংসারটা আমার শেষ করে দিয়েছিস, এখন আবার আমাকে মারতে এসেছিস আমার দিব্যি খেয়ে। আরো বেশ কিছুক্ষণ নিজের মনের ঝাল মেয়ের ওপর মেটাতে থাকেন লক্ষ্মী দেবী। তারপর হাঁপিয়ে গেলে শেষ পর্যন্ত নিস্তার পায় যুথিকা। চোখের জল দুহাত দিয়ে কোনো রকমে মুছে বেরিয়ে পড়ে স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। ট্রেনটা আজও তারই সঠিক সময়ে বেরিয়ে গেছে। ব্যাগের ভেতর ফোনটা অনেকক্ষণ ধরেই ভাইব্রেট করছে। সেদিকে মনই ছিল না জুঁইয়ের। আজ সকালের ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে মনের ভেতরটা বড্ড কু গাইছে। হ্যাঁ, ওর মা দিনরাত ওর পিছনে খিটখিট করে, সত্যি কথা। কিন্তু এমন একটা নোংরা বিষয় মায়ের মাথায় ঢুকলো কি করে? তবে কি ওর বিরুদ্ধে মাকে কেউ উস্কানি দেয়? ভাবতে ভাবতে কোথাও যেন হারিয়ে গিয়েছিল ও। ক্রমাগত বেজে চলা ফোনটার দিকে এতক্ষণে খেয়াল হলো, এই রে অর্ণা ফোন করছে। আজ আবার কপালে বকুনি আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ রে বল। বললে কি তুই শুনতে পাবি? তার চেয়ে বরং আগে তোর কানের জন্য একটা মেশিনের ব্যবস্থা করি, তারপর বরং কল করব। আরে কি বলছিসটা কি ভুলভাল? কতক্ষণ ধরে ফোনটা বাজছে খেয়াল আছে? হ্যাঁ রে, আমার কি আর কাজ করব নেই সারাদিন, খালি তোর কথা চিন্তা করব? সরি রে, একদম খেয়াল করিনি, কখন যে সাইলেন্ট হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু কোথায় রয়েছিস তুই? আজকে কিন্তু ফার্স্ট ক্লাসটা মিস করবি না, তাহলে আমি কেন, তোকে স্বয়ং দেবাদিদেব মহাদেবও স্যারের হাত থেকে বাঁচাতে পারবে না। না রে, আজকেও ট্রেনটা মিস করেছি। ফার্স্ট ক্লাসটা না আমি করতে পারবো না। আবার? হ্যাঁ রে, এইভাবে চললে তো তোর পড়াশোনা একেবারে লাটে উঠবে। কতবার বললাম আমার সঙ্গে আমার বাড়িতে থাক, কোনো সমস্যা হবে না। তা নয়, উনি সেই যাতায়াত করেই ক্লাস করবেন। তুই তো জানিস অর্ণা আমার বাড়ির পরিস্থিতি, তারপরেও এগুলো কেন আমায় বলিস? আচ্ছা শোন না, আমি কলেজে গিয়ে কথা বলছি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আরে 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 আমার কথাটা শোন। আরে এখন একটুও ফোনে কথা বলতে ইচ্ছে করছে না ওর, বরং নিজের ভাবনাতেই আরও একবার হারিয়ে গেল ও। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগোতেই বার কয়েক হেঁচকি তুলে থেমে গেল অমলেন্দুর সাধীর স্কুটারটি। বছর 2 হলো বহু কষ্টে জমানো নগদ 30,000 টাকায় এক বন্ধুর কাছ থেকে কিনেছিল এটা। প্রথম সার্ভিস ঠিকঠাকই ছিল, কিন্তু যত দিন যাচ্ছে ততই কলকবজাগুলো ক্রমশ দুর্বল হতে শুরু করেছে। খুব একটা অবশ্য গাড়ি নিয়েও বেরোয় না, আশেপাশের কাজ মেটানোর জন্য সাইকেলেই ও কমফোর্টেবল। প্রতিদিন দোকানেও যায় সাইকেল নিয়েই, কিন্তু ওর বাড়ি থেকে স্টেশনটা সাইকেলে প্রায় 30 মিনিট। তাই মাসের এই 2 দিন শহরে যেতে হয় বলে স্টেশনে যাওয়ার জন্য গাড়িটাই ব্যবহার করে ও। কিন্তু আজকে মনে হচ্ছে কিছুতেই সময় পৌঁছতে পারবে না। এবার গ্যারেজে দিতেই হচ্ছে। একটু এগিয়েই নটুর চায়ের দোকান, সেটা ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে রাত প্রায় 10টা পর্যন্ত খোলা থাকে। অমলেন্দু ঠিক করলো দোকানেই গাড়িটা রেখে দিয়ে আপাতত একটা টোটো করে স্টেশনে চলে যাবে। ওর বন্ধু বিকাশকে একটা ফোন করে দিলেই গাড়িটা ও গ্যারেজে দিয়ে দেবে। যেমন ভাবা তেমন কাজ। কোনো রকমে নটুর দায়িত্বে গাড়িটা রেখেই দৌড় লাগালো অমলেন্দু। কিন্তু ওই যেদিন কপালে দুর্গতি থাকে সেদিন শত চেষ্টা করেও তো কিছুতেই তা খণ্ডানো যায় না। স্টেশনে যখন পৌঁছলো অমলেন্দু, ট্রেন বেরিয়ে গিয়েছে। ইস, ঠিক কলকাতা পৌঁছতে দুপুর হয়ে যাবে।
কলেজ স্ট্রিটের বেশ কিছু পাইকারি দোকানের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ অমলেন্দুর। সরস্বতী পুস্তকালয় আদি নবগ্রামের সবথেকে পুরনো বইয়ের দোকান। দীর্ঘদিনের এই দোকানের বর্তমান মালিক অমলেন্দু গাঙ্গুলি। হ্যাঁ, আগের মতো বিক্রিবাট্টা তেমন আর নেই এখন। ইদানিং স্কুল থেকে বই দেওয়ার চল হয়েছে। আর বর্তমান প্রজন্ম গল্পের বইও যে খুব একটা পড়ে এমনটা নয়। তাই বইয়ের পাশাপাশি মোবাইল রিচার্জ আর জেরক্সেরও ব্যবস্থা করেছে অমলেন্দু। ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর হঠাৎ করে বাবা যখন অসুস্থ হয়ে পড়ে, তখন প্রায় বাধ্য হয়েই শিক্ষক হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে বইয়ের দোকানে বসতে বাধ্য হয় অমলেন্দু। এরপর একে একে বাবার মৃত্যু, মায়ের অসুস্থতা ধীরে ধীরে সংসারে বেঁধে ফেলতে থাকে ওকে। প্রথম কিছুই বুঝতো না প্রায়। তারপরে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই শিখে নিতে হয়েছে। এই 27 বছর বয়সে এসে দোকান বাড়ি করতে করতে মাঝে মাঝে ক্লান্ত লাগে অমলেন্দুর। তখন একমাত্র অক্সিজেনের জায়গা ওর ক্লাব, বালক সংঘ। ক্লাবের বেশিরভাগই বয়স্ক মেম্বার, আর ওরা এই 4-5 জন বন্ধু। প্রতিদিন প্রায় সন্ধ্যের সময় আড্ডা বসে সেখানে। সবাই কাজকর্ম থেকে ফিরে কিছুক্ষণ সময় আড্ডা মারে। প্রতিদিন না হলেও রবিবার করে তো ক্লাবে যাওয়া চাই অমলেন্দুর। কলেজে পৌঁছেই অর্ণার গম্ভীর মুখটা দেখে থমকে ওর সামনে দাঁড়িয়ে পড়ল যুথিকা। এই কি রে, রাগ করেছিস? ওদিক থেকে কোনো উত্তর এলো না। এই অর্ণু প্লিজ রাগ করে না সোনা। বড় বড় চোখ করে যুথিকার দিকে তাকালো অর্ণা। আমি কি সেলাই মেশিন? ঘাবড়ে গেল যুথিকা। সত্যি এই মেয়েটা কখন যে কি বলে কোনো ঠিক নেই। মানে কি বলছিস? না, আমি তো সেলাই মেশিন নয়। তাহলে তুই আমাকে হয়তো তেল দিচ্ছিস কেন? আর শোন, তোর ওপর রাগ করতে না আমার বই গেছে। ক্লাস করবি না তুই, অ্যাটেন্ডেন্স পাবি না তুই, তাতে আমার কি? বুঝবি যখন পরীক্ষায় বসতে দেবে না। ওরম করে বলিস না, তুই তো জানিস আমার বাড়িতে। ও তার মানে ওই শাকচুন্নি ডাইনি পেত্তি মহিলাটা আবার তোকে জ্বালিয়েছে, তাই না? ছি অর্ণা, এ কি ভাষা! ভুলে যাস না উনি আমার মা হন। আহারে, দরদ উতলে উঠছে। প্রথমত উনি তোর মা হলেও সৎ মা। না, উনি সৎ না, উনি অসৎ মা, উনি এক্সিমা, উনি দোদমা। মায়ের নামের এমন বহর দেখেই হাসি পেয়ে গেল যুথিকার। তবুও একটু গম্ভীর হওয়ার চেষ্টা করেও বলল, এই কি ভুলভাল বকছিস? জানিস তো ভাই, আমার সেই ছোট্টবেলার স্বপ্ন আমি কারোর একটা মাথা ফাটিয়ে জেলে যাব। আমার মনে হয় মাথা ফাটানোর মানুষটা আমি পেয়ে গেছি। তুই একটিবার পারমিশন দে, তাহলেই তোর মায়ের মাথাটা। প্লিজ চুপ কর, তোর এই কথার জন্যই না তোকে সবাই এত বকাবকি করে। করুক, আই ডোন্ট কেয়ার। চল আমার সঙ্গে ক্যান্টিনে। নিশ্চয়ই ওই বাচাল মহিলাটা তোকে কিচ্ছু খেতে দেয়নি। আগে কিছু খাবি, চল, তারপর কথা। ব্যাস, অর্ণার মাথায় যখন কিছু ঢুকেছে সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্বস্তি পাবে না। কিছু বুঝে ওঠার আগে যুথিকার হাতে হ্যাঁচকা টান পড়ল, আর ওকে নিয়ে ক্লাসরুম থেকে প্রায় উড়ে বেরিয়ে গেল অর্ণা। সিঁড়ি দিয়ে একেবারে জেট গতিতে নামতে শুরু করলো অর্ণা, আর উল্টো দিক থেকে উঠে আসা মানুষটিকে সজোরে গিয়ে ধাক্কা মারল। উফ মাগো, মাথাটা মনে হয় ফেটেই গেল। সিঁড়ির মাঝে লোহার পিলারটা কোথা থেকে এলো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস অর্ণা চৌধুরী। ভুলে যেও না এটা কলেজ। চোখ দুটো কি বাড়িতে খুলে এসেছো নাকি দেখতে পাচ্ছ না উল্টো দিক থেকে কেউ উঠছে? গোটা কলেজের ত্রাস প্রফেসর বিক্রম চৌধুরী, টল ডার্ক হ্যান্ডসাম। মানুষটিকে যেমন সবাই পছন্দ করে ঠিক তেমন ভয় পেয়েও চলে। আসলে তিনি সবেতেই খুব পারফেকশন পছন্দ করেন। কোথাও একটু পান থেকে চুন খসলেই একেবারে রুদ্রমূর্তি। একমাত্র গোটা কলেজে অর্ণাই বোধহয় এই মানুষটিকে একদম ভয় পায় না। পাবেই বা কেন?
নিজের একমাত্র দাদাকে কি কেউ ভয় পায় নাকি পাত্তা দেয়, সে যতই ডাক্তার, প্রফেসর বা ইঞ্জিনিয়ার হোক? না, দেখতে পাচ্ছি না। তার কারণ আমি একটা জীবন মরণ সমস্যা নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন। সরুন তো এখান থেকে, জ্ঞান দিতে এসেছে কোথা থেকে। জীবন মরণ সমস্যা? কি হয়েছেটা কি, পরিষ্কার করে বলবি? না, বলবো না, অত সময় নেই। ক্লাস নিতে যাচ্ছিস, ক্লাস নিতে যা। সব ব্যাপারে নাক গলাতেই হবে, তাই না? ভদ্রভাবে কথা বল, এটা তোর বাড়ি নয়। এই জ্যোতিকা, কি হয়েছে আমাকে একটু বলো তো, এরকম অন্ধ গরুর মতো দৌড়চ্ছে কেন ও? কিছু হয়নি স্যার, আসলে ও মানে মানে ও আর কি। কি মানে ও ও তোদের এই মানে আর ওতেই সারা জীবনের গাড়িটা আটকে থাকবে, তাই না? যত প্রশ্ন আড়ালে আপটালে, সামনাসামনি এলে মানে ও, কিন্তু, কেন, উফ, বিরক্তিকর। বোনের ইঙ্গিতটা খুব ভালো করে ধরতে পারল বিক্রম। মনে মনে জ্যোতিকাকে বেশ পছন্দ করে ও। বিষয়টা আন্দাজ করার পর থেকেই দাদার পিছনে লাগার একটা সুযোগও হাতছাড়া করে না দুষ্টু অর্ণা। কি হয়েছে বলবি নাকি এখানেই ঠাস করে একটা চড় মারবো? কি বললে? প্লিজ চুপ কর অর্ণা, আশেপাশে সবাই দেখছে। আমি বলছি স্যারকে। স্যার, আসলে আসলে আজ তাড়াহুড়ো করে না আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসতে পারিনি, তাই আর কি ও আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। না না জ্যোতিকা, বিষয়টা তো একদম ঠিক নয়। আচ্ছা, তোমার মা কি তোমায় আবার কিছু বলেছেন? মানে এর আগেও আমাকে বোন বলেছিল তোমার মা। জানিস তো দাদা ভাই, ভাবছি জ্যোতিকার বিয়ে দিয়ে দেব। বেচারা ওই বাড়িতে না আর টিকতে পারছে না। উফ, আমার কত দায়িত্ব ভাব। চল জ্যোতি, তোকে ক্যান্টিনে নিয়ে গিয়ে কিছু একটা খাওয়াই, তারপর ম্যাট্রিমোনিয়াল সাইডে তোর একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কি যা তা বলছিস? ওর বয়স কত, এখনই বিয়ে করবে? চাকরি বাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক, তবে না বিয়ে। ভালো মতোই যে দাদার লেগ পুল চলছে বুঝতে পারছে জ্যোতিকা। বিক্রম যে মনে মনে ওকে পছন্দ করে সেটা ভালো করেই বুঝতে পারে ও। বিক্রম স্যারকে নিয়ে ওর মনের মধ্যেও একটা ভালো লাগা আছে, কিন্তু একটা ভয়ও কাজ করে। স্যারেরা কত বড় লোক, কত সম্ভ্রান্ত ওদের পরিবার। জ্যোতিকার মতো মেয়েকে কোনোদিনই কি মেনে নিতে পারবে ওরা? তাই চাইলেও এগোতে পারে না ও। কিরে, শুভদৃষ্টি চলছে নাকি? একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে আছিস। চল চল, ক্যান্টিনে চল। বোনের কথায় লজ্জায় চোখটা নামিয়ে ফেলল বিক্রম। ইস, আশেপাশে কেউ নেই, এই ভাগ্য ভালো। যদি এইভাবে একটা মেয়ের দিকেও তাকিয়ে আছে কেউ দেখতো, তাহলে কি ভাবতো? মুচকি হেসে বন্ধুকে নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা হলো অর্ণা। বোন এতক্ষণ ধরে কি কি বলে গেল মাথার মধ্যে প্রসেস করতে করতে নিজের নেক্সট ক্লাসের দিকে এগিয়ে গেল বিক্রম। দাদা ভাই না তোর ফোন নাম্বারটা চাইছিল। রুটির শেষ টুকরোটা সবে মুখে দিয়েছিল জ্যোতিকা। অর্ণার কথা শুনেই গলায় আটকে বিষম লেগে গেল ওর। আরে আরে, কি হলো? জল খা জল খা। উফ, কি যে করিস না। এখন ঠিক আছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি, কিন্তু কিন্তু তুই কি বলছিলি? কি আবার বলছি দাদা ভাই তোর ফোন নাম্বারটা চাইছিল। তুই কি দিয়ে দিয়েছিস নাকি? না, এখনো দিইনি, তবে দিয়ে দেব ভাবছি। কেন? না না, দিস না প্লিজ, লক্ষ্মী সোনা বন্ধু আমার, দিস না। এই তো সমস্যাটা কি রে? আমার দাদা না তো টাকলা, না তো বেটে, না তো কানা, না তো খোড়া, না বোবা। কি হবেটা কি ওর সঙ্গে প্রেম করলে? শোন, আমার দাদা বলে বলছি না, একেবারে সোনার টুকরো ছেলেও। তবে মাঝে মধ্যে একটু ধমকায় চমকায়। সে তোর সঙ্গে যখন প্রেম করবে তুই আচ্ছা করে টাইট করে দিবি। এই তো দেখ না, আমার সামনে ট্যাফু পর্যন্ত করতে দিই না। না 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 না, এরকম করিস না অর্ণা, তুই তো জানিস আমার বাড়ির পরিস্থিতি। উফ, তোর এই ন্যাকা কান্না শুনতে শুনতে না আমার কানে একেবারে তালা লেগে গেছে। আমি খুব ভালো করেই জানি মনে মনে তুমি ভালোই ডিগবাজি খেয়েছো, শুধু মুখেই না। না, তুই আমার একমাত্র বান্ধবী, তোর কাছে অস্বীকার করব না। হ্যাঁ, আমার বিক্রম স্যারকে ভালো লাগে, কিন্তু খালে কিন্তু
কোনো কিন্তু ফিন্তু পাপা চিন্টু নয়। আজ আমি ফোন নাম্বার দিচ্ছি, তুই দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছিস, এটাই ফাইনাল। আরে আমার কথাটা তো শোন। শুনবো না, কানপুর এখন স্ট্রাইকে গেছে। যুথিকার কথা একেবারে কানেই তুলল না অর্ণা, বরং বান্ধবী আর দাদার প্রেমের গাড়িকে ধাক্কা মারার কাজটা আজকেই শুরু করে দিল। কিরে, ক্লাবে কেউ আসেনি? ফাঁকা কেন? একা একাই ক্যারাম খেলছিল বিকাশ। অমলেন্দুর গলা শুনেই চোখ তুলে একগাল হাসল ও, তারপর বলল, এসে গেছিস? আর বলিস না, মনোজ আর বিট্টু গেছে কি সব কাজে, আর সুকান্তর তো নতুন বিয়ে হয়েছে, ক্লাবে কি আর তার মন টেকে? আমি আর কি করব, বেকার মানুষ, তাই ভাবলাম একা একাই খেলি। ভালোই করেছিস। স্ট্রাইকারটা দে। ও হ্যাঁ, থ্যাংক ইউ রে, তোর জন্য গাড়িটার একটা ব্যবস্থা হলো। চুপ কর তো, সামান্য একটা কাজ, তার জন্য আবার থ্যাঙ্কস। তবে এবার আর গাড়িটা খুব একটা ঝামেলা করবে না দেখিস, আমি দাঁড়িয়ে থেকে সারানো করিয়েছি। না করলেই ভালো, গ্যারেজে গেলেই তো কম করে 1000 খানেক টাকা খরচা, এবারে তো আবার 2500 টাকা নিল। যাকে বাদ দে। বলছি, ওই নাম আর ফোন নাম্বারটা স্টেশনে টাঙানোর ব্যবস্থা করেছিস? হ্যাঁ, কথা হয়ে গেছে, কালকে বিট্টু স্টেশনের 3-4টে জায়গায় লাগিয়ে দিয়ে আসবে বলেছে। তবে জানি না এতে কার কত উপকার হবে। না রে, কলকাতার ওই ঘটনাটা সত্যি আমাদের প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছে। আর রাত 9টার পর তো আমাদের আদিনবগ্রাম স্টেশন প্রায় ফাঁকাই হয়ে যায়। যদি কেউ বিপদে পড়ে ফোন করে, আমরা তাহলে সাহায্য করতে পারবো একটু, এই আর কি। সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ি থেকে তো স্টেশনটা অনেকটা দূর। সে তো জানি, তবু সবার তো গাড়ি রয়েছে, পৌঁছতে আর কতক্ষণ? সোশ্যালি সবারই তো একটা রেসপন্সিবিলিটি থেকে যায়, তাই না? সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা আর বলিস না ভাই, গোটা সমাজটাই এখন অসামাজিক হয়ে গেছে, সেখানে আর রেসপন্সিবিলিটির কথা কেউ মাথায় রাখছে না। আজকাল তবু আমাদের কয়েকজনের একটু বিবেক বলে কিছু বেঁচে রয়েছে। দেখা যাক, সেইটুকু নিয়ে যদি আমরা আমাদের সমাজের জন্য কিছু করতে পারি। আরে করতে পারি কি রে, করতে হবে তো, এটা আমাদের দায়বদ্ধতা। আফটার অল, যে সমস্ত মহিলারা রাত্রিবেলা বাড়ি ফেরে, তারা তোর আমার বাড়িরই তো মেম্বার, নাকি? ঠিক বলেছিস, অত ভেবে কাজ নেই, যেমনটা ভেবেছি তেমনটাই করব। পোস্টার তো লাগানো হয়ে গেছে, তাছাড়াও ওয়ার্ড অফ মাউথ বলেও তো একটা ব্যাপার রয়েছে। দেখবি, লোকের মুখে প্রচার পেয়ে আমাদের এই প্রয়াস অনেক বড় আকারে একসময় মানুষের কাছে পৌঁছবে। দেখবি, অনেক মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে। দেখা যাক, হোপফুলি সেটাই তো চাই। এখন সময়ের অপেক্ষা। তোমরা তো শুনলেই, আশা করি বুঝতে পেরেছ। বালক সংঘ ক্লাব একটা নতুন উদ্যোগ নিয়েছে। আদি নবগ্রাম স্টেশন, বাসস্ট্যান্ড, এই সমস্ত জায়গায় ওদের নাম, ফোন নাম্বার সহ কিছু পোস্টার টাঙানো হয়েছে। রাতের দিকে বাড়ি ফিরতে যদি কোনো ছেলে বা মেয়ের অসুবিধা হয় বা তারা কোনো বিপদে পড়ে, যাতে এই নম্বরগুলোই যোগাযোগ করতে পারে। ইদানিং ওদের স্টেশনের কাছাকাছি কিছু উঠতি মাস্তান বড্ড বেশি মেয়েদের বিরক্ত করছে, তাই ওদের ক্লাব থেকে ওরা ঠিক করেছে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করবে। এছাড়াও 3-4টে ক্লাবের সঙ্গে কথা হয়েছে, তারাও ফাইনাল করলে তাদের নাম, ফোন নাম্বারও যোগ করা হবে লিস্টে। আপাতত অমলেন্দু সহ 4 জনের নাম, ফোন নাম্বার এই লিস্টে দেওয়া রয়েছে। দাদা ভাই, ভেতরে আসবো? চমকে উঠল বিক্রম। নিশ্চয়ই এই মেয়ের কোনো ধান্দা আছে। যে মেয়ে সারাদিন বাড়িতে যেখানে সেখানে হঠাৎ করেই টপকে পড়ে, ম্যানার্সের নামগন্ধ নেই, হঠাৎ করে এত পারমিশনের ঘটা, তার মানে ডাল মে কুছ কালা। গম্ভীর গলায় বলে উঠল বিক্রম। হ্যাঁ, আয়। দাদা ভাই, বলছিলাম আমাকে একটা হেল্প করবি? হেল্প? হ্যাঁ বল, কি করতে হবে? বলছিলাম তুই ফোনটা একটু দিবি, একটা ফোন করতাম। দেখ না, আমার রিচার্জটা শেষ হয়ে গেছে। আচ্ছা, তুই এই ব্যাপার, ঠিক আছে, তুই ঘরে যা, আমি রিচার্জ করে দিচ্ছি। ঢং করে আবার ফোন চাওয়া হচ্ছে। না না দাদা ভাই, রিচার্জ তোকে করতে হবে না, একটা ফোন করতে দিলেই হবে। আমি কাল কলেজ যাওয়ার পথে রিচার্জ করে নেব, মা আমাকে টাকা দিয়ে দিয়েছে।
বাবা, ভূতের মুখে রাম নাম। যে মেয়ে খাতা কেনার নাম করে বাড়ির 3 জনের কাছ থেকে টাকা আদায় করে, সেই মেয়ে আজকে এমন একটা সুযোগ হাতছাড়া করছে। কি ব্যাপার বলতো? দাদা ভাই, সব সময় বোনকে কেন ভুল বুঝিস? খাতা কেনার তো সামান্য কটা টাকা, আর এটা তো অনেকটা টাকার ব্যাপার। শুধু শুধু কেন এতটা টাকা নষ্ট করব বল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কি জানি বাবা তোর মনে কি আছে। নে ফোন নে, কাকে ফোন করবি করে নে, কিন্তু বেশিক্ষণ নয়, আমার কাজ আছে। ফোনটা বোনের হাতে দিতে দিতেই মনে মনে বলে উঠল বিক্রম। কি জানি বাবা, আজ সূর্য উঠেছে তো। কিভাবে যেন বিক্রমের মনের কথাটা বুঝে ফেলল অর্ণা। বেশ জোরেই ও বলে উঠল, আরে হ্যাঁ রে হ্যাঁ, সূর্য প্রতিদিনের মতো পূর্ব দিকেই উঠেছে, আর বিকেল হতে পশ্চিম দিকে অস্তও গেছে। ফোনটা নিয়ে কিছু একটা টাইপ করে আবারও ফোনটা দাদার হাতে ফিরিয়ে দিল ও। কি রে, কি হলো, ফোন করলি না? না, কাজ হয়ে গেছে। আগামীকাল একটা বই নিয়ে যেতে হবে, ওটাই একটা জ্যোতিকাকে জানিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছি। আর শোন না, যদি ও রিপ্লাই করে, একটু রিপ্লাই দিয়ে দিস, বলিস আমার রিচার্জ শেষ হয়ে গেছে। তোর কাজের ফোন নিজের কাছে তো আর রাখতে পারি না বল। বোনের চালাকিটা ধরতে পারল না বিক্রম। ভাবলো সত্যি হয়তো প্রয়োজনে ফোনটা নিয়েছিল বোন। মনে মনে খুশি হয়ে গেল। অনেকদিন ধরে ভাবছিল জ্যোতিকার ফোন নাম্বারটা চাইবে, কিন্তু কিছুতেই মুখ ফুটে বলতে পারছিল না। কিরে, মিটি মিটি হাসছিস যে বড়? হাসবি পরে, আগে একটা পার্পেল নোট বার করতে কি। পার্পেল নোট? আরে 100 টাকা ছাড়, ফোন নাম্বারটা দিলাম এমনি এমনি নাকি। এই, তোকে আমি ফোন নাম্বার চেয়েছি? ভাগ এখান থেকে, অসভ্য মেয়ে। আচ্ছা, একেই তার মানে বলে যার জন্যে করি চুরি সেই বলে চোর। কথাটা বলেই আর দাঁড়ালো না অর্ণা। হাসতে হাসতে ছুট দিল ঘরের দিকে। দাদা ভাইয়ের সঙ্গে মজা করতে বেশ ভালোই লাগে ওর। নিজের ঘরে এসে পড়ার টেবিলে সরস্বতী ঠাকুরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলল অর্ণা, ঠাকুর, আমার বান্ধবীটার এবার একটা হিল্লে করে দাও, মেয়েটা বড্ড কষ্টে আছে। আমি তো শুরুটা করেই দিয়েছি, বাকিটা তুমি দেখে নিও। এদিকে জ্যোতিকার ফোনে মেসেজটা আসতেই প্রচণ্ড ঘাবড়ে গেল ও। অর্ণা যা বলে তাই করে, ভালো করেই জানে, কিন্তু তা বলে এত তাড়াতাড়ি? কিছুক্ষণ আগেই মেসেজটা এসেছে, তুমি ঠিক আছো জ্যোতিকা, বিক্রম। প্রায় 50 বার মেসেজটা পড়েছে জ্যোতিকা। বারবার রিপ্লাই টাইপ করেও মুছে ফেলেছে। কি লিখবে, কতটা লিখবে বুঝতেই পারছে না। এদিকে আবার অর্ণার ফোন সুইচ অফ। কিছু তো একটা রিপ্লাই দেওয়া উচিত, তাই শেষ পর্যন্ত ও লিখল, আমি ঠিক আছি স্যার, তেমন কিছু হয়নি। অর্ণা আসলে সব কিছু বাড়িয়ে বাড়িয়ে বলে। বিক্রমের ফোনে মেসেজটা ঢুকতেই চওড়া একটা হাসি খেলে গেল ওর মুখে। না, প্রথম মেসেজটা বিক্রম করেনি, ওটা অর্ণাই করে দিয়ে গিয়েছিল। কিন্তু জ্যোতিকা যে মেসেজের রিপ্লাই দিয়েছে সেটা দেখেই খুশি হয়ে গেছে ও। তার মানে মেয়েটা কি ওর কথা ভাবে? একটু ভেবে নিয়েই মেসেজ টাইপ করলো বিক্রম। ও তোমাকে খুব ভালোবাসে জ্যোতিকা, তাই জন্যই তোমাকে নিয়ে চিন্তা করে। কিন্তু তুমি কি নিজেকে নিয়ে আদৌ চিন্তিত? এবার টেনশনে হাত পাটা ঠান্ডা হয়ে গেল জ্যোতিকার। কাঁপা কাঁপা হাতে টাইপ করলো রিপ্লাই, আমি তো বললাম আপনাকে আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। আবারও টাইপ করলো বিক্রম, সত্যিই সমস্যা নেই? আচ্ছা জ্যোতিকা, তুমি সত্যি এত অবুঝ? তোমার আশেপাশে কে রয়েছে, কে তোমাকে নিয়ে কি ভাবছে, কিছুই কি বুঝতে পারো না তুমি? নাকি অন্যকে কষ্ট দিয়ে তুমি বেশি ভালো থাকো? অদ্ভুত একটা ভালো লাগা ছেয়ে গেল মনের মধ্যে। ফর্সা গাল দুটো রাঙা হয়ে উঠল মুহূর্তেই। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরল জ্যোতিকা। নিজের হৃদস্পন্দন নিজেই যেন শুনতে পাচ্ছে। একটা লম্বা শ্বাস নিয়ে রিপ্লাই দিল ও, আমি সত্যি কাউকে কষ্ট দিতে চাই না, বিশ্বাস করুন। আসলে নিজের ভাগ্যের উপর একটু বিশ্বাস নেই আমার। আমি যে বড় অপয়া। কে বলে এসব কথা?
এত শিক্ষিত মেয়ে হয়েও তুমি এত ব্যাকডেটেড চিন্তা করো? ভাগ্য বলে কিছু হয় না, বুঝলে? সবটাই কর্ম। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবে, এই বিক্রম সারা জীবন তোমার পাশে থাকবে, তোমার ছায়া সঙ্গী হয়ে। মেসেজটা পড়েই টপ করে দুফোঁটা চোখের জল মোবাইলে ঝরে পড়ল যুথিকার। তবে কি ওর সুখের দিনের এখানেই শুরু, নাকি আবারও কোনো এক ঝড় এলোমেলো করে দেবে যুথিকার জীবন? জানা নেই, তবে আশাও করে। আশা ছাড়া বাঁচা কি সম্ভব? এরপর থেকেই মাঝে মধ্যেই বিক্রমের সঙ্গে মেসেজে কথা চলতে থাকে যুথিকার। সময়ের সঙ্গে সঙ্গে ওদের সম্পর্কটা অনেকটা সহজ সরল হয়ে গেছে। যুথিকাকে কেয়ার করে বিক্রম, সব সময় ওর ভালো মন্দ, পছন্দ অপছন্দ খেয়াল রাখে। নিজের সুন্দরী বান্ধবীকে নিয়ে যথেষ্ট পজিটিভ। কি হলো, আজ কলেজে এলে না? না, আসলে মায়ের শরীরটা খারাপ, বাড়ির কাজকর্ম রয়েছে, তাই জন্য আর যাওয়া হলো না। আচ্ছা, আমিও তাই ভাবছি, তুমি তো সাধারণত কলেজ কামাই করো না। আচ্ছা যুথিকা, গতকাল কি কলেজে তুমি দোপাট্টা আনতে ভুলে গিয়েছিলে? হ্যাঁ, আসলে তাড়াহুড়োতে না আমি দুপাট্টাটা নিতে ভুলে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? না, তুমি যখন কলেজ থেকে বেরোচ্ছিলে, গেটের বাইরের ছেলেগুলো খুব বিশ্রীভাবে তোমার দিকে তাকিয়েছিল। আমার একটুও ভালো লাগছিল না। তুমি প্লিজ দোপাট্টাটা রোজ ক্যারি করো, আমি চাই না তোমার দিকে কেউ খারাপ দৃষ্টি দিক। উমা, তাই নাকি? আমি আসলে একদম খেয়াল করিনি বিক্রম। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মাথায় রাখবো। আর হ্যাঁ, তোমার ওই নোটসের খাতাটা আমি চেক করছিলাম আজকে, সবই ঠিক আছে, কিন্তু মাঝে মাঝেই কাটাকুটি রয়েছে। ওই দিকটা একটু খেয়াল রেখো, কেমন? আসলে এরকম অগোছালো খাতা আমি একেবারেই পছন্দ করি না। গোছানো পরিপাটি না হলে আমার বড্ড অস্থির লাগে। হ্যাঁ, আসলে তাড়াহুড়োতে কাটাকুটি হয়ে গেছে। ঠিক আছে, আর হবে না। ফোনটা এরপরেই রেখে দিল বিক্রম। ইদানিং মেসেজের সঙ্গে সঙ্গে ফোনেও কথা চলে। হ্যাঁ, একে অপরকে জানানো হয়নি ভালোবাসার কথা, কিন্তু মোটামুটি দুজনে বুঝতেই পারে নিজেদের মনের অবস্থা। সবসময় কি মুখে বলেই বোঝাতে হয়? চোখে চোখ পড়লে আপনা থেকেই সবকিছু বেরিয়ে পড়ে। আজ কলেজ থেকে বের হতে বেশ লেট হলো যুথিকার। স্টেশনে এসে জানতে পারলো আজ 3 ঘন্টা কর্ড লাইনে স্ট্রাইক ছিল, তাই ট্রেন বেশ লেটে চলছে। মোটামুটি 6:30টার ট্রেনটা পেলেও টাইমে পৌঁছে যেত, কিন্তু ট্রেন এলো রাত প্রায় 8টায়। প্রথমের দিকে ট্রেনে ভিড় থাকলেও যত স্টেশন এগোতে থাকলো ভিড় ক্রমশ কমতে থাকলো। এদিকে ঘড়িতে তখন প্রায় 8:45। ভয় করতে শুরু করলো যুথিকার। গতকালও ফেরার পথে রিন্টু আর ওর বন্ধুদের রাস্তায় দেখেছিল ও। কেমন যেন বিশ্রীভাবে হাঁ করে ওর দিকেই তাকিয়েছিল। অড্ড গা ঘিন ঘিন করে ওই ছেলেটার দৃষ্টিটাকে। স্টেশনের পাশেই ছোট্ট একটা গুমটি দোকানঘর, খৈনি, চা, সিগারেটের। লক্ষ্য করেছে যুথিকা। ছেলেটা চোখ দিয়েই ওখান থেকে যেন গিলে খেতে চায় ওকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো ওর। রাত হয়ে গেছে, স্টেশন নিশ্চয়ই এখন ফাঁকা। যদি টোটো পায় তো ভালো, না হলে একা একা এতটা রাস্তা কি করে ফিরবে ও? পাশের বাড়ির কাকুকে একটা ফোন করবে ভাবলো, কিন্তু তাহলে আবার মা চেঁচামেচি করতে পারে। পাশের বাড়ির সঙ্গে ওদের সম্পর্ক একদমই ভালো নয়, বিশেষ করে ওর মায়ের সঙ্গে। যুথিকার সঙ্গে কারোরই কোনো সমস্যা নেই, কিন্তু ওর মায়ের জন্যই সবাই ওদের এড়িয়ে চলে। 7-5 ভাবতে ভাবতে ট্রেনের জানলার বাইরে তাকিয়ে রইল যুথিকা। হঠাৎ কি একটা মনে পড়তে তাড়াতাড়ি ব্যাগ থেকে বার করলো ফোনটা। ফটো গ্যালারিটা খুলতেই বেরিয়ে পড়ল স্ক্রিনশটটা। সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট, যেখানে কিছুদিন আগেই ও দেখেছিল। কয়েকটা ফোন নাম্বার দিয়ে কয়েকটা ক্লাব সাহায্য করবে বলে এগিয়ে এসেছে। একা একা যাতায়াত করে,
কখন কাজে লাগবে ভেবে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছিল যুথিকা। এত তাড়াতাড়ি যে সেটার প্রয়োজন পড়বে বুঝতেই পারেনি। তড়িঘড়ি ফোন নাম্বারগুলোর মধ্যে একটা নাম্বারে কল করলো ও। হ্যালো, নমস্কার, আমি যুথিকা বলছি। আসলে আমি আপনার নাম্বারটা ওই ওই একটা গ্রুপ থেকে পেয়েছি। আসলে আজকে একটু বিপদে পড়েছি, তাই আমি এখনো ট্রেনে, স্টেশনে নামতে নামতেই আমার 9:15 হয়ে যাবে। আসলে একটা টোটো পেলেই আমার হয়ে যাবে। ভদ্রলোক নিশ্চয়ই সাহায্য করবেন এমন আশ্বাস দিয়েই ফোনটা কেটে দিলেন। এদিকে ফোনটা রাখার পরই অন্য আরও একটা ভয় চেপে ধরল যুথিকাকে। আচ্ছা, যাদের বিশ্বাস করে সাহায্য চাইছে তারাই যদি... না না, ভুল হয়ে গেল কল করে। এর থেকে তো একা একাই চলে যাওয়া ভালো ছিল। ছেলেগুলো আদৌ কোথায় থাকে, কি করে, ভালো মন্দ তো কিছুই ও জানে না। এদিকে ততক্ষণে ওর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসা শুরু হয়ে গেল। কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি করে ফোনটা কেটে সুইচ অফ করে দিল যুথিকা। ইস, এইভাবে সাহায্য চেয়ে ফোন সুইচ অফ করে দেওয়াটা কি ঠিক হলো? এরকমই এক অদ্ভুত দোলাচলে ভুগতে শুরু করলো যুথিকা। আসলে রক্ষকের ভক্ষক হয়ে ওঠার উদাহরণ তো নয় নয় করে কম নেই। তাই এইভাবে চট করে কাউকে বিশ্বাস করতে সত্যি ভয় করাটাই স্বাভাবিক। নটা 15 নবগ্রাম স্টেশনে নামলো যুথিকা। যা ভেবেছিল ঠিক তাই। আশপাশ প্রায় ফাঁকা হয়ে এসেছে। ওড়নাটা ভালো করে মাথা দিয়ে পেঁচিয়ে নিল ও। তারপর ব্যাগটা বুকের কাছে চেপে ধরে দ্রুত পা চালালো। কিন্তু স্টেশনের বাইরে এসেই থমকে দাঁড়িয়ে পড়ল। না, একটাও টোটো নেই। এই গ্রামে টোটোর সংখ্যা নেহাতি কম নয়। তাহলে তারা গেল কোথায়? এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এই অন্ধকার রাস্তায় একা একা হাঁটার থেকে স্টেশনে বসে থাকা অনেক ভালো। এবার সত্যি কান্না পাচ্ছে যুথিকার। কি করে বাড়ি ফিরবে জানে না, আর তারপর বাড়ি ফিরে কি পরিস্থিতি হবে তাও জানে না। চারিদিক থেকে বিপদ যেন ঘিরে ধরেছে একেবারে। আজ অনেকদিন পর বাবার কথা খুব মনে পড়ছে। বাবা যদি আজ এখানে থাকতো, ওকে অন্তত বাড়ি ফেরাটা নিয়ে ভয় পেতে হতো না। এতক্ষণ স্টেশনের সামনেটাতে দাঁড়িয়েছিল যুথিকা। লক্ষ্য করেনি উল্টো দিকের ছোট্ট গুমটির দোকানটা তখনও খোলা। বেশ কিছুক্ষণ অন্ধকারে দাঁড়িয়ে থাকার পর স্টেশনের ভিতরেই চলে যাবে ঠিক করে যুথিকা। সেরকম বিপদ হলে স্টেশন মাস্টারের ঘর তো খোলাই থাকে, সেখানেই ঢুকে পড়বে। তারপর দেখা যাবে যা হবে। কিন্তু স্টেশনের ভিতর ওকে যেতে হলো না। তার আগেই... এক্সকিউজ মি, শুনুন, আপনি কি যুথিকা? মানে আপনি কি ফোন করেছিলেন সাহায্যের জন্য? দ্রুত পিছন ঘুরে তাকালো যুথিকা, আর ওর ঘন কালো ভীত হরিণীর মতো চোখ দুটোর দিকে চোখ পড়তেই উল্টো দিকের মানুষটার মনে ঝড় উঠল। বুঝতে পারলো যুথিকা, নিশ্চয়ই ওর ফোন পেয়েই এই ছেলেটা এখানে উপস্থিত হয়েছে। তড়িঘড়ি বলে উঠল, আমি? হ্যাঁ, মানে না তো, আমি তো কল করিনি। আমি তো এখানে অপেক্ষা করছি। আমার বাবা এক্ষুনি নিতে আসবে তো, তাই। ওহ, আই এম রিয়েলি ভেরি সরি। আমাদের কাছে সাহায্যের জন্য একটা কল এসেছিল, সেটা পেয়েই আমি এখানে এসেছি। আপনি কি অন্য কোনো মেয়েকে এখানে দেখেছেন বাই এনি চান্স? কই না তো, আমি তো এখানে কাউকে দেখিনি। ওহ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসি, হ্যাঁ, আপনিও সাবধানে ফিরবেন। কোনো ক্রমে কথাগুলো বলেই পিছন ফিরল আগন্তুক। এতক্ষণে একটা মানুষকে দেখে মনের ভেতরে একটু বল পেয়েছিল যুথিকা। এখন সে চলে যাচ্ছে দেখেই আবার অস্থির হয়ে উঠল ও। নিজের অজান্তেই যেন বলে উঠল, আপনি চলে যাচ্ছেন? বলছিলাম একটু দাঁড়িয়ে যান না। আসলে আমার বাড়ি থেকে আমার বাবা এসে গেলেই
চারিদিকটা তো অন্ধকার, সেই জন্যই। এবার একটু সন্দেহ হলো অমলেন্দুর। বিকাশের কাছেই ফোনটা এসেছিল, কিন্তু ছেলেটা হসপিটালে, ওর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই শেষ পর্যন্ত অমলেন্দুকেই আসতে হলো। হ্যাঁ, সে আমি দাঁড়াতেই পারি, কিন্তু আমায় অ্যাকচুয়ালি একটু আশেপাশে দেখে নিতে হবে। সাহায্যের জন্য যিনি ফোন করেছিলেন, হ্যাঁ, আমি তো একাই স্টেশনে রয়েছি, ট্রেন থেকে তো আমি একাই নামলাম, এই দেখুন না, কেউ নেই কোথাও। আচ্ছা, কিছু যদি মনে না করেন, আপনি সত্যিই বলছেন তো? মানে আপনি কোনোভাবে ফোন করেননি তো? মানে কোথাও ভুল হচ্ছে না তো আপনার? এতক্ষণের কথাবার্তায় ছেলেটাকে খুব একটা অসৎ মনে হলো না যুথিকার, তাই শেষ পর্যন্ত সত্যি কথাটা বলেই দিল। হ্যাঁ, আসলে আমি কল করেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে যিনি আসবেন তিনি আদৌ কতটা বিশ্বাসযোগ্য হবে, তাই তো? তা আপনাকেই বা কি দোষ দিই বলুন? আসলে চারপাশের যা অবস্থা, এটা হওয়াটাই খুব স্বাভাবিক। এনিওয়ে, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সেরকম মানুষ নই। নিজেকেই নিজের সার্টিফিকেটটা দিয়ে দিলাম আর কি। কি করব বলুন? এই মুহূর্তে ব্যাপারটা অ্যাকনলেজ করার মতো কেউ তো আর নেই, না? না না, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আপনি প্লিজ আমায় ভুল বুঝবেন না। আরে না না, ভুল বুঝবো কেন? আপনার জায়গায় আমি থাকলে আমিও হয়তো এমনটাই ভাবতাম। চলুন এগোনো যাক, আপনার আবার দেরি হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, চলুন। কিন্তু টোটো তো একটাও দেখতে পাচ্ছি না, তাহলে? টোটো? টোটো কি হবে? এই যে দেখুন না, আমার রাজদূত, এতেই নয় কষ্ট করে একটু চেপে বসুন। স্কুটারে? আরে আরে, ভয় পাবেন না। আপনি চাইলে পরিচিত কাউকে ফোনে নিয়ে নিন, আর না হলে নিজের গুগল লোকেশন অন করে রাখুন। সেরকম হলে বাড়ির কারোর সঙ্গে আমার কথা বলিয়ে দিন। একটু তো বিশ্বাস করতেই হবে ম্যাডাম। হ্যাঁ, মানছি অমানুষে ভরে গেছে পৃথিবী, তা বলে 1%ও কি ভালো মানুষ নেই বলুন? এবার লজ্জা লাগলো যুথিকার। পুরুষ মানুষকে দৃষ্টিকে চিনতে খুব একটা ভুল হয় না মেয়েদের। আর যাই হোক, ছেলেটিকে নোংরা মানসিকতার মনে হচ্ছে না ওর, বরং বেশ ভদ্র সভ্যই মনে হচ্ছে। কি হলো ম্যাডাম? কি ভাবছেন? যুথিকা। হ্যাঁ, যুথিকা বলুন, ম্যাডাম নয়। ও আচ্ছা আচ্ছা, তা কি ভাবলেন যুথিকা? চলুন, দেরি হয়ে যাচ্ছে। স্কুটার একটু এগোতেই হঠাৎ করে দেখা মিলল একটা টোটোর। তাড়াতাড়ি বলে উঠল যুথিকা, ওই ওই দেখুন, টোটো টোটো, দেখুন দেখুন। হ্যাঁ হ্যাঁ, আপনি কি তাহলে টোটো করেই যাবেন? চাইলে যেতেই পারেন, আমি আপনার টোটোর পিছন পিছন গাড়ি নিয়ে আপনাকে বাড়ি অবধি পৌঁছে দেব। কিছুক্ষণ ভাবল যুথিকা। এতটা বিশ্বাস করে গাড়িতে যখন চাপলো, বাকিটা পথ নিশ্চয়ই পৌঁছে দেবে মানুষটা, তাই টোটোর ভাবনাটা মাথা থেকে আপাতত ঝেড়ে ফেলল। না না, স্কুটারেই যাব, চলুন। সেই তো আপনাকে দিতে যেতেই হবে, তাহলে আর এক যাত্রায় পৃথক ফল কেন হবে বলুন? বাহ, আপনি তো ভালো কথা বলতে পারেন। ধুর, কোথায় ভালো পারি? তা আপনি কি করেন? মানে চাকরি করেন? না না, ওই সরস্বতী পুস্তকালয় নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো কতবার ওখান থেকে বই কিনেছি, ছোটবেলায় বাবার সঙ্গে গিয়েও বই কিনে এনেছি। হ্যাঁ, ওই দোকানটা এখন আমার। এতদিন বাবাই চালাতেন, এখন বাবা চলে যাওয়ার পর সবটাই আমাকে সামলাতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। জানেন তো, বই পড়তে না আমি খুব ভালোবাসি, কিন্তু ইদানিং আর পড়া হয় না। বাবা, যা বইয়ের দাম হয়েছে! বই পড়তে আমিও খুব ভালোবাসি, আর দামটা সত্যি ইদানিং বড্ড বেশি। আপনি যদি বলেন, আমি কলেজ স্ট্রিট থেকে আপনার পছন্দের বই এনে দেব, পুরনো বই, কম দামে। ওই যে আছে না, দামে কম মানে ভালো। তবে আপনি যদি পুরনো বই পড়তে চান তাহলেই আর কি। বই তো বই, পুরনোই হোক আর নতুন, পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে লেখাগুলো তো আর বদলে যায় না বলুন।
একদম ঠিক। এটা কজন বোঝে বলুন তো? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি করেন? আমি এমএ পড়ছি, ফার্স্ট ইয়ার, হিস্ট্রি। বাবা, ইতিহাসের ছাত্রী? তার মানে তো সেই এত এত মুখস্থ বিদ্যে করতে হয় আপনাকে। মোটেও নয়, ইতিহাস মানেই মুখস্থ নয়, ওসব ভুলভাল কথা। জানতে গেলে সবটাই বুঝতে হয়, না হলে সবটাই মুখস্থ করতে হয়। বুঝলাম। এটা সেটা গল্প করতে করতে বাড়ির দিকে এগিয়ে চলল ওরা দুজন। কে বলবে আজই ওদের প্রথম আলাপ, বেশ ভালোই গল্প জমেছে। আসলে ওদের চিন্তা ভাবনা অনেকটা একই রকম, তাই জন্যই খুব তাড়াতাড়ি বন্ধুত্বটা জমে উঠল। বাড়িতে যখন পৌঁছলো যুথিকা তখন প্রায় 9:40। এতক্ষণ খুব একটা চিন্তা ভাবনা করেনি, কিন্তু এখন বাড়ির বাইরে দাঁড়িয়েই হাত পাটা আপনা আপনি ঠান্ডা হয়ে গেল। ভিতরে ওর জন্য যে কি অপেক্ষা করছে ও জানে না, তবে এটুকু বুঝতে পারছে একটা চরম অশান্তি ওর জন্য ওঁত পেতে বসে আছে। কি হলো? কি ভাবছেন? আর তো চিন্তা রইল না, বাড়ি তো পৌঁছেই গেলেন। এবার আপনি ঢুকে যান ভিতরে, রাত হয়ে যাচ্ছে, আমাকেও ফিরতে হবে। হ্যাঁ, আসছি। হ্যাঁ, আচ্ছা, আসছি। পিছন ফিরে অমলেন্দুকে একটু হাত নেড়ে ব্যাগ থেকে চাবি বার করে গেট খুলে ভেতরে ঢুকে গেল যুথিকা। মেয়েটা ভিতরে ঢুকে যেতেই একটা স্নিগ্ধ হাসি ছড়িয়ে পড়ল অমলেন্দুর মুখে। সত্যি মেয়েটা বড্ড লক্ষ্মী, কি সুন্দর শান্ত শিষ্ট আর মিষ্টি করে কথাও বলে। বর্তমানে এরকম ছাপোষা ঘরোয়া মেয়ে সত্যিই দেখতে পাওয়া যায় না। সাধারণ হয়েও কোথাও যেন মেয়েটার মধ্যে অসাধারণত্ব রয়েছে। কিছুক্ষণের আলাপেই সেটা খুব ভালো করেই টের পেয়েছে অমলেন্দু। স্কুটারে বসে বসেই বিকাশকে ফোন করে জানিয়ে দিল যে ও ভালোভাবে পৌঁছে দিয়েছে মেয়েটিকে। ফোনটা রাখতেই কিছু কথা কানে এলো অমলেন্দুর। আর একটু খেয়াল করতেই বুঝতে পারলো গলার আওয়াজটা সম্ভবত যুথিকার বাড়ির ভেতর থেকেই আসছে। গাড়িটা সাইড করে বাড়ির দিকে এগিয়ে গেল। মেয়েটা কি কোনো বিপদে পড়ল নাকি? না হলে এভাবে চিৎকার করছে কে? কি হলো বল, জবাব দিবি? কেন এত দেরি হলো বল? কোন কলেজ এত রাত পর্যন্ত ক্লাস হয় শুনি? বিশ্বাস করো মা, সত্যি বলছি, আজ রেল অবরোধ ছিল, তাই জন্য ট্রেন খুব লেট করেছে। আমি অনেকক্ষণ স্টেশনেই বসেছিলাম। মিথ্যে কথা, মিথ্যে কথা, আমি জানি সব মিথ্যে কথা। নিশ্চয় কোথাও থেকে মুখ কালো করে ফিরলি তুই, তাই না? ছি 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 ছি, আর মান সম্মানের কিছু বাকি রইল না। কান খুলে শুনে রাখ অভাগী, 2 দিন বাদে পেট করে বাড়ি এলে জ্যান্ত জ্বালিয়ে দেবো তোকে, আমি বলে দিলাম। মা, কি বলছো? ভেবে বলছো এসব? তোমার মনে হয় আমি এতটা খারাপ? কি আবার মুখে মুখে চোপা? দাঁড়া, আর ঝাঁটা দিয়ে তোর বিষ আমি ঝাড়বো। আর থাকতে পারল না অমলেন্দু, জোরে জোরে গেটটা ধাক্কাতে লাগলো। মুহূর্তের মধ্যেই ভেতরের সব শব্দ থেমে গেল। দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলো যুথিকা। কিন্তু এ কি বিধ্বস্ত অবস্থা হয়েছে মেয়েটার! এই কয়েকটা মুহূর্তেই চোখের জলে কাজল ঘেঁটে গিয়েছে, চুলগুলো একেবারে এলোমেলো হয়ে গেছে, নাকটা লাল হয়ে রয়েছে। অমলেন্দুকে এখনো এখানে দেখে চমকে গেল যুথিকা। এই রে, মা যদি জানতে পারে এর সঙ্গেই গাড়ি করে এত রাত্রে এসেছে, তাহলে এতক্ষণ যা যা সন্দেহ করেছিল সব সত্যি হয়ে যাবে। তাড়াতাড়ি বলে উঠল ও, আপনি এখানে এখনো কি করছেন? বাড়ি যাননি কেন? প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমার মা যদি জানতে পারে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু যুথিকা, ভিতরে কি হচ্ছে? উনি এসব কি বলছেন আপনাকে, আর আপনি চুপচাপ করে? কি হলো, কিছু উত্তর দিতে চাইছেন না কেন? প্লিজ আপনি আমার ব্যক্তিগত জীবনে নাক গলাবেন না। আপনি কে এসব বলার? কতটা চেনেন আমাকে? কিছুক্ষণের পরিচয় একেবারে অভিভাবকের মতো ব্যবহার করছেন। সুযোগ নিতে চাইছেন, তাই না? ভাবছেন অবলা নারী, সাহায্য করবেন আর আমি গলে জল হয়ে যাব। এসব কি বলছেন আপনি?
আমি তো আপনাকে সাহায্য করতে। চুপ করুন, যান এখান থেকে, চলে যান। মাথা নিচু করে গাড়ির দিকে পা বাড়ালো অমলেন্দু। তারপর হঠাৎ কি মনে করে একদম ফিরে সোজাসুজি যুথিকার দিকে তাকালো। তারপর বলল, নিজেকে অবলা বলে আড়াল করতে চাইছেন, কিন্তু এভাবে নিজের চোখে ছোট হয়ে যাচ্ছেন না তো? সব সময় জানবেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। চোখ ভর্তি জল নিয়ে অবাক দৃষ্টিতে অমলেন্দুর দিকে তাকিয়ে রইল যুথিকা। প্রতিবাদ করুন যুথিকা, মনে রাখবেন সহ্যেরও একটা সীমা থাকা প্রয়োজন। নিজেকে এভাবে অসম্মান করবেন না। কিরে, বাইরে দাঁড়িয়ে বললি যে? কার সঙ্গে কথা বলছি? চমকে উঠল যুথিকা। প্লিজ, আপনি দাঁড়িয়ে থাকবেন না, চলে যান। আর দাঁড়ালো না অমলেন্দু। এতক্ষণ মেয়েটাকে সত্যি ওর সহজ সরল মনে হয়েছিল, কিন্তু তাই বলে এতটা দুর্বল মেয়েটা ভাবতেই পারেনি। মেয়েটা সম্পর্কে কিছুই জানে না, তবে এতক্ষণে এটা বুঝতে পেরেছে ভিতরে যে মানুষটি রয়েছে সে একেবারেই যুথিকার শুভাকাঙ্ক্ষিত হতে পারে না। না হলে এই ভাষায় কেউ কাউকে অপমান করতে পারে? তাই বাধ্য হয়েই এখতিয়ারের বাইরে গিয়ে হয়তো কতগুলো কথা বলে ফেলেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে স্কুটারে স্টার্ট দিল ও। সকাল সকাল আবার দোকান খুলতে হবে, তাই একটু দ্রুতই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কি হলো? কার সঙ্গে কথা বলছিলি বাইরে? কারো সঙ্গে না। ও তাই বুঝি? তা নবাব নন্দিনী রান্নাটাকে করবে শুনি? অমলেন্দুর কথাগুলো তখনও কানে বাজছে যুথিকার। হঠাৎ করেই কি যেন হয়ে গেল ওর। জোর গলায় বলে উঠল, প্রতিদিন যে করে সেই করবে। আমি রান্না না করলে তুমি তো না খেতে পেয়ে মরে যাবে। যাও গিয়ে শো, ঠিক সময় খাবার পৌঁছে যাবে। হ্যাঁ? তারপর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরের দিকে চলে গেল ও। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন লক্ষ্মী দেবী। কি হলো এই মেয়ের? যার 7 চরে রা নেই, সেই কিনা চোখ রাঙিয়ে এতগুলো কথা বলে গেল? না, ব্যাপারটা তলিয়ে দেখতে হচ্ছে। এই মেয়ে নিশ্চয়ই কারোর পাল্লায় পড়েছে, আর তার কথাতেই লক্ষ্মী দেবীর সঙ্গে এরকম ব্যবহার করছে। রাতে বিছানাতে মাথা রাখতেই অমলেন্দুর কথাগুলো কানের মধ্যে বাজতে থাকলো যুথিকার। তবে কি ও সত্যি অন্যায় করেছে মায়ের এই ব্যবহার সহ্য করে? কিন্তু বড়দের মান সম্মান করতে শিখেছে যুথিকা। কি করে মায়ের মুখের উপর কথা বলবে? আর অচেনা একটা লোক ওর সম্পর্কে কিছুই জানে না, অথচ নির্দ্বিধায় কথাগুলো বলে চলে গেল। যেগুলো বলে গেল, তবে কি সেগুলো সত্যি? আর ভাবতে পারল না যুথিকা। ক্লান্ত শরীরে ঘুম নেমে এলো 2 চোখে। আজ বন্ধ চোখের পাতায় বিক্রমের হাস্যোজ্জ্বল মুখটা ভাসতে থাকলো না, বরং আলো আঁধারির মধ্যে বুদ্ধিদীপ্ত 2 চোখ যেন বারবার বলে গেল যুথিকাকে, প্রতিবাদ করো, উঠে দাঁড়াও, সহ্য করো না, আমি আছি তো। কি হবে এরপর? প্রতিবাদী হয়ে উঠতে পারবে যুথিকা, নাকি মাথা পেতে মেনে নেবে সব অত্যাচার?